আমাদের মনে হচ্ছিল এই বাতাস, এই অন্ধকার, এই বাঁশির সুর সবকিছুই যেন এক অদৃশ্য শক্তির দখলে। ওটা তো অনেক পুরনো বাবু, ভূতের মন্দির, ওসব নিয়ে কথা বলতে নেই, অশুভ। বঙ্কিম, এটা কিসের শব্দ? আমাকে এখান থেকে পালাতে হবে, আজ রাতেই তোমাকে নিয়ে। সেই কতদিন হলো পিসির সাথে দেখা হয়নি, মনটা খুব আনচান করছে। বুকের ভেতর পিসির সাথে দেখা করার যে খুশিটা আমার মুখে একটা হাসি নিয়ে আসছে। কিন্তু সেদিন যখন আমার স্ত্রী সুধা তার মাসি ইন্দুমতির কাছে সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল, আমার মনের ভেতর এক অদ্ভুত আশঙ্কার মেঘ ঘনে উঠেছিল। আমি জানতাম না প্রকৃতির এই আপাত শান্ত পরিবেশের আড়ালে কি ভয়ঙ্কর নিয়তি আমাদের জন্য অপেক্ষা করছে। এক অনাকাঙ্ক্ষিত যাত্রা যা আমার এবং সুধার জীবনকে চিরদিনের জন্য পাল্টে দেবে। মাসি শোনো, সব কিছু গুছিয়ে রেখে গেলাম, রান্নাটা তুমি একটু দেখে নিও কেমন? বাবাই আর বিনুর স্কুলের দেরি যেন না হয়। সকালে লুচি ভেজে দিও, আর দুপুরে ডাল ভাত। বিনু শাক ভালোবাসে, আর বাবাই আলু ভাজা। মনে থাকবে তো? আরে বাবা, তোর এত চিন্তা কিসের বলতো? আমি কি আর নতুন নাকি? এই ছোটবেলা থেকে তোদের মানুষ করেছি, আমি থাকতে আবার চিন্তা কিসের রে? তা ঠিক মাসি, কিন্তু তুমি তো জানো বাচ্চাগুলো আমার সামনে না থাকলে মনটা আমার কেমন করে। এই দুটোকে ছেড়ে যাওয়া। মা আমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে কেমন? মার কথা শুনবে কিন্তু। হ্যাঁ মা, শুনবো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। মা, তুমি কতদিন পিসিমার বাড়িতে থাকবে? আমাকে খেলনা এনে দিবে? দুষ্টু ছেলে, আগে বল লক্ষ্মী হয়ে থাকবি। আর বন্দুক না, তোর জন্য গল্পের বই আনবো। 2 দিন 3 দিন দেখিস না কেমন চলে আসবো আমরা। বাবার সাথে একটু ঘুরে আসবো। হ্যাঁ রে বাবা, আমরা 2 দিনেই ফিরে আসবো, চিন্তা করিস না, দিদার কাছে মজাই থাকবি। তার জামাই, তোমার পিসির বাড়িটা কোথায় যেন বললে? অনেক দূরে নাকি? ট্রেনে করে যেতে হয় শুনলাম। হ্যাঁ মাসি, একটু দূরেই আর একটা গ্রাম, সেখানে নাম মৃত্যুপুরী। মানে আগে বলা হতো, এখন সবাই শান্তিপুর বলে ডাকে। কেন যে নাম পাল্টালো কে জানে। আর ট্রেনে করে প্রায় 3 ঘন্টার পথ, তারপর আবার গরুর গাড়ি করে 8 ঘন্টা। আহা, কি সব বলছো গো? মৃত্যুপুরী কেন বলতে যাব? ওটা তো শান্তিপুর। আরে বাবা, ওটা তো একটা পুরনো কথা, এখন আর ওসব কিছুই নেই। যাকে, আমার সব গোছানো শেষ, ট্রেন ধরতে হবে। হ্যাঁ, সব ঠিক আছে। তোমার সব জামা কাপড় ব্যাগে দিয়ে দিয়েছি। পিসিমার জন্য নারকেলের সন্দেশ দিয়েছি, আর পিসিমশাইয়ের জন্য নতুন ধুতি পাঞ্জাবি। সেই বিদায় বেলায় আমি জানতাম না আমার সন্তানদের থেকে এই দূরত্বই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম দিতে চলেছে। আমার মন বলছিল এ যাত্রা শুভ নয়, কিন্তু যুক্তি শৃঙ্খল আমাকে আটকে রেখেছিল। আমার এই অনিশ্চিত যাত্রা শুরু হলো এক অজানা গন্তব্যের দিকে, যেখানে গ্রাম্য কুসংস্কার আর অলৌকিকতা এক ভয়ঙ্কর সত্য হয়ে আমাদের সামনে দাঁড়াবে। সুধার সাথে আমিও সে যাত্রার সঙ্গী ছিলাম, যা পরে আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দেখা দেয়। ট্রেনের চাকার একঘেয়ে শব্দ যেন আমার মনের ভেতরের অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলছিল। শহরতলির কোলাহল পেরিয়ে ট্রেন যখন গ্রামের পর গ্রাম ছুঁয়ে যাচ্ছিল, আমার মন অতীতের কিছু অস্পষ্ট স্মৃতির জাল বুনতে শুরু করলো। সুধা আমার পাশে বসে বাইরের দৃশ্য দেখছিল, তার চোখেও যেন এক অজানা কৌতূহল। শান্তিপুর, বা যেটাকে একসময় মৃত্যুপুরী বলা হতো, সেই নামটা আমাদের কৌতূহলকে উস্কে দিচ্ছিল। ছেলেবেলা একবার শুনেছিলাম এই গ্রামের কিছু অদ্ভুত গল্প, কিন্তু তখন ছোট ছিলাম, সেসব কথা মনে রাখিনি।
এখন মনে হচ্ছিল হয়তো সেই নাম পাল্টানোর পেছনেও কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। আমার পিসির বাড়ির এই গ্রামে আমার শেষবার আসা সেই 15 বছর আগে, যখন আমার পিস্তুত ভাইয়ের বিয়ে হয়েছিল। সুধা অবশ্য কোনোদিন এই গ্রামে আসেনি। তোমার পিসিমার বাড়িটা বুঝি খুব শান্ত গো? শান্তই তো ছিল আগে। পিসির বাড়ি যাওয়ার এই দীর্ঘ যাত্রাপথ আমার মনকে বারবার প্রশ্ন করছিল, কেন এই সময়ে পিসি আমাকে আসতে বললেন। এই 15 বছরের একবারও তো বিশেষ প্রয়োজন পড়েনি, কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে পিসি এমনভাবে খবর পাঠালেন। সুধার মুখে মাসের সেই পুরনো দিনের কথা শুনে আমার মনে হয়েছিল হয়তো পিসিমার কোনো সমস্যা হয়েছে, অথচ পিসেমশাই চিঠিতে লিখেছিলেন পিসি অসুস্থ, তাই আমাকে যেতে হচ্ছে। এই অসামঞ্জস্যটা আমার মনকে বিচলিত করে তুলেছিল, আর সুধাও আমার উদ্বেগ বুঝতে পারছিল। শেষ পর্যন্ত দীর্ঘ 3 ঘন্টা পর ট্রেন শান্তিপুর স্টেশন এসে পৌঁছল। ছোট্ট অপরিচ্ছন্ন একটা স্টেশন, যাত্রী সংখ্যা হাতে গোনা। ট্রেন থেকে নামতেই এক অদ্ভুত থমথমে পরিবেশ আমাদের গ্রাস করল। এই জায়গার বাতাসে যেন এক অন্যরকম শীতলতা, এক অজানা বিষাদ। দাদা, পোড়া বাড়ি চেনেন? ওর পাশে আমার পিসির বাসা। সত্যবতী চট্টোপাধ্যায়ের বাড়ি চেনেন নাকি? ওখানেই যাব। হ্যাঁ বাবু, উঠেন। গরুর গাড়ির সেই ধীর গতি যেন আরো অস্থির করে তুলছিল আমাদের। চারপাশের নিস্তব্ধতাটা এতই গাঢ় ছিল যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি আমরা শুনতে পাচ্ছিলাম। গ্রামের পথঘাট জনমানবহীন। দুপুরেও যেন একটা হিমশীতল শূন্যতা ছেয়ে আছে সবখানে। সূর্য মাথার উপরে থাকলেও তার আলো এই গ্রামে পৌঁছতে পারছিল না। মনে হচ্ছিল এই গ্রামের প্রতিটা গাছের পাতার ফাঁকে, প্রতিটা বাঁশঝাড়ের আড়ালে যেন কোনো অদৃশ্য চোখ আমাদের অনুসরণ করছে। কি অদ্ভুত গো, দুপুর বেলায়ও এমন নিস্তব্ধতা, কেমন যেন একটা ছমছমে ভাব। হ্যাঁ সুধা, আমারও কেমন অস্বস্তি লাগছে। এই গ্রামটা যেন আগের থেকে আরো বদলে গেছে। আমি শেষবার যখন এসেছিলাম তখনও এতটা নিস্তব্ধ ছিল না। তখন এই রাস্তাঘাটগুলোই ছেলেমেয়েরা খেলতো, গ্রামের মহিলারা গল্প করতে করতে জল আনতে যেত। এখন যেন সব নীরব, নিশ্চুপ। একটা চাপা আতঙ্ক যেন গ্রামের প্রতিটা ইটে, প্রতিটা গাছের মূলে লুকিয়ে আছে। দাদা, এই মন্দিরটা কেমন ভাঙাচোরা লাগছে, আগে তো এমন ছিল না। ওটা তো অনেক পুরনো বাবু, ভূতের মন্দির, ওসব নিয়ে কথা বলতে নেই, অশুভ। চালকের মুখে ভূতের মন্দির কথাটা শুনে আমার এবং সুধার সমস্ত শরীর শিউরে উঠল। আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা সেই পুরনো স্মৃতিগুলো যেন সজাগ হয়ে উঠল। তাহলে কি সত্যি এই গ্রামে অলৌকিক কোনো অস্তিত্বের প্রভাব আছে? মৃত্যুপুরী নামের পেছনে কি তবে কোনো সত্য লুকিয়েছিল? আমরা জানতাম না এই যাত্রায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। পিসির বাড়িটা দেখে আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হলো। পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ল, যখন এই বাড়িতে কত আনন্দ উৎসব লেগে থাকত। পিসি, পিসেমশাই, পিস্তুত ভাই বোনেরা সবাই মিলে কত হাসি গল্প হতো। অথচ আজ এই বাড়িটার প্রতিটা কোণ থেকে যেন একটা চাপা বিষণ্ণতা আর ভয় ভেসে আসছে। যেন এই বাড়ির প্রতিটা ইটে কোনো অজানা আতঙ্ক গ্রাস করে আছে। সুধার মুখ দেখে বুঝলাম সেও একই অনুভূতিতে ভুগছে।
পিসি কেমন আছো? কতদিন পর দেখা। আর ইনি আমার স্ত্রী সুধা। পিসি কেমন আছেন? আয় বাবা, আয়, ঘরে আয়। পিসেমশাই, কি হয়েছে আপনার? শরীর খারাপ? হ্যাঁ গো পিসিমা, পিসিমশাইয়ের কি হয়েছে? ওর শরীরটা ভালো না বাবা, কদিন ধরে কেমন যেন ঝিমিয়ে আছে, কিছু খেতে চায় না। ডাক্তার দেখিয়েছি, কিন্তু লাভ হয়নি। ওরা বলছে বয়স হয়েছে, তাই। যাস না এই গ্রামে, সুধা। পিসেমশাইয়ের ফিসফিস করে বলা কথাগুলো আমার হৃদয়ে তীক্ষ্ণ শুলের মতো বিঁধে গেল। যাস না এই গ্রামে, এই কথাগুলোর অর্থ কি? কিসের ভয় পাচ্ছেন তিনি? পিসির মুখ দেখে মনে হচ্ছিল তিনি অনেক কিছু জানেন, কিন্তু বলতে চাইছেন না। এই বাড়ির প্রতিটা কোণে যেন এক অব্যক্ত ভয় বাসা বেঁধেছে। সুধার মুখও ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তোরা এইখানে বিশ্রাম নে বাবা, আমি বরং তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, কেমন? বঙ্কিম, আমার খুব ভয় করছে জানো। এই জায়গাটা কেমন যেন। চুপ করো সুধা, হয়তো শুধু ক্লান্তির জন্য এমন লাগছে। এই ঘরটা যেন এক শ্বাসরুদ্ধকর পরিবেশ। ভাঙা জানালা, ধুলো পড়া আসবাবপত্র, সব মিলিয়ে একটা অদ্ভুত বিষণ্ণতা। আমাদের মন যেন আরো বেশি অস্থির হয়ে উঠল। আমরা জানতাম এই নীরবতার পেছনে কোনো একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যা ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হবে। পিসি, কি হয়েছে তোমাদের? পিসিমশাইয়ের এত খারাপ অবস্থা কেন? আর এই বাড়িতে এমন থমথমে ভাব কেন? আগে তো এমন ছিল না। হ্যাঁ পিসিমা, আমারও খুব অস্বস্তি লাগছে। সব ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। তোরা এখন খেয়ে নে। না পিসি, তুমি আমাদের বলো। আমাদের মনটা খারাপ লাগছে। এখানে আসার পর থেকে এসব কেমন যেন অদ্ভুত লাগছে। গ্রামের নাম শান্তিপুর হলেও এখানে যেন কোনো শান্তিই নেই। বঙ্কিম, সুধা, এই সময়টা ভালো নয়, ভালো নয় রে। কেন পিসি, কিসের সময় এটা? এই গ্রামে প্রতি 10 বছরে একবার করে ভূতের বিয়ে হয়, আর সেই দিনটা আর 2 দিন পরেই যে। পিসির মুখে ভূতের বিয়ে কথাটা শুনে আমার এবং সুধার শরীর থরথর করে কেঁপে উঠল। আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষে যেন এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। তাহলে কি সেই ছোটবেলার গল্পগুলো সত্যি? এই গ্রামের নামের রহস্য, পিসিমশাইয়ের অসুস্থতা, পিসির আতঙ্ক, সবকিছুর পেছনে কি এই ভূতের বিয়েই লুকিয়ে আছে? আমরা জানতাম না আমরা এক ভয়ঙ্কর বিপদের মুখে পা রাখছি। ভূতের বিয়ে? পিসি, এসব কি বলছো?
তুমি কি বিশ্বাস করো এসব? হ্যাঁ পিসি, এসব কি সত্যি হয়? বিশ্বাস না করে আর কি করব বলতো বাবা? আমি যে নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, প্রতি 10 বছর পর পর এই গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই গ্রামে এক অভিশপ্ত আত্মা আছে। সে এক কুমারী ভূতের আত্মা, যার বিয়ে হয়নি। সে নিজের পছন্দ মতো পাত্র খুঁজে নেয়। পছন্দ মতো পাত্র? কিন্তু মানুষ তো। হ্যাঁ বাবা, জীবিত মানুষ। প্রথম তো কেউ বিশ্বাসই করতো না, কিন্তু তারপর থেকে গ্রামের একের পর এক যুবক নিখোঁজ হতে শুরু করলো। যারা নিখোঁজ হতো তাদের আর কোনো দিনও কোনো খোঁজ পাওয়া যেত না। শুধুমাত্র তাদের জামা কাপড় অথবা শরীরের টুকরো অংশ পাওয়া যেত। আর সেই দিন, যেদিন তারা নিখোঁজ হতো, সেই দিন গ্রামে ভূতের বিয়ের বাজনা বাজতো। পিসির প্রতিটা কথা যেন আমার এবং সুধার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বইয়ে দিচ্ছিল। ভূতের বিয়ে, জীবিত মানুষের সাথে। আমরা জানতাম না আমরা কি শুনছি আর কতটা বিশ্বাস করছি। কিন্তু পিসির মুখে ভয় আর চোখের সেই আতঙ্ক, সেগুলো কোনো অভিনয় ছিল না। এই গ্রামে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছিল যা তাদের জীবনকে নরকে পরিণত করেছে। কিন্তু পিসি, এসব তো কুসংস্কার, গ্রাম্য গল্প। শহরে তো এমন কিছু হয় না। শহর অনেক দূরে বাবা। এখানে গ্রামের নিয়ম চলে। যখন প্রথমবার ভূতের বিয়ে হয়েছিল, তখন সবাই ভেবেছিল কোনো ডাকাতের কাজ হয়তো। কিন্তু তারপর যখন গ্রামের মোড়লের ছেলে নিখোঁজ হলো, আর সেই রাতে ভূতের বাজনা বাজলো, তখন সবাই বুঝলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। আর এখন এবারের বিয়েতে পাত্র নেই বলছো? হ্যাঁ বাবা, এইবার এখনো কোনো পাত্র খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা ভয়ে সিঁটিয়ে আছে। এই বছর গ্রামের প্রায় সব যুবকই গ্রাম ছেড়ে পালিয়েছে। এমনকি গ্রামের মোড়লও তার ছেলে মেয়েদের শহরে পাঠিয়ে দিয়েছেন। তারা জানে রাত 12টার পরে ভূত নিজেই এসে পাত্র খুঁজে নেয়। রাত 12টার পর ভূত নিজে এসে পাত্র খুঁজে নেয়। পিসির এই কথাগুলো আমার কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমি এই গ্রামের নতুন একজন মুখ। তাহলে কি আমি সেই সম্ভাব্য শিকার? আমার স্ত্রী সুধা, সন্তান বাবাই আর বিনুর মুখ মনে পড়তেই আমার সারা শরীর ভয়ে জমে গেল। আমি কোনোভাবেই এই ভূতের শিকার হতে পারি না। আমাকে এবং সুধাকে পালাতে হবে, কিন্তু কিভাবে? বঙ্কিম, এটা কিসের শব্দ? পিসি, এটা কিসের শব্দ? এটা ভূতের বিয়ের বাজনা বাবা। এখনো বাজনা বাজছে না। এটা শুধু তার ইঙ্গিত। সে আসছে বাবা। সে তার পাত্র খুঁজছে। সেই অশুভ বাঁশির সুর আমার এবং সুধার প্রতিটি শিরা উপশিরায় যেন ভয় ঢুকিয়ে দিচ্ছিল। আমাদের মনে হচ্ছিল এই বাতাস, এই অন্ধকার, এই বাঁশির সুর সবকিছুই যেন এক অদৃশ্য শক্তির দখলে। আমরা জানতাম না আমরা কিভাবে নিজেদের রক্ষা করব। আমাকে যেভাবেই হোক এই গ্রাম থেকে সুধাকে নিয়ে পালাতে হবে। তোরা ঘর থেকে বের হবি না বাবা, ভুলেও না, কেমন? রাত গভীর হলে কিন্তু সে আসে।
পিসির কথাগুলো আমাদের কানে অবিরাম বাজছিল। রাত 12টার পরে ভূত নিজে এসে পাত্র খুঁজে নেয়। আমরা অস্থির হয়ে পড়লাম। সময় যত এগোচ্ছিল আমাদের ভয় তত বাড়ছিল। এই বাঁশির সুর আমাদের প্রতিটি লোমকূপকে সজাগ করে তুলছিল। আমরা অনুভব করছিলাম একটা অদৃশ্য শক্তি যেন আমাদের ঘরের চারপাশে ঘুরছে। অন্তিম, আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো। আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না এখানে। আমাকে এখান থেকে পালাতে হবে, আজ রাতেই তোমাকে নিয়ে। প্রতিটি পদক্ষেপ যেন এক ভয়ঙ্কর পরীক্ষার মতো মনে হচ্ছিল। বাড়ির নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে নিজেদের শ্বাস প্রশ্বাস আমরা শুনতে পাচ্ছিলাম। আমাদের মনে হচ্ছিল বাড়ির প্রতিটা কোণে যেন কোনো অদৃশ্য চোখ আমাদের অনুসরণ করছে। আমরা অনুভব করছিলাম বাতাস ভারী হয়ে উঠেছে। পিসি, তুমি এখানে কি করছো? তোরা কেন ঘর থেকে বের হলি রে? আমি না বলেছিলাম তোরা ঘর থেকে বের হবি না? তোরা কি মরতে চাস? আমরা আমরা পালাতে চেয়েছিলাম পিসি। আমরা আর এখানে থাকতে পারছি না। বোকা ছেলে মেয়ে, তোরা পালাতে পারবি না। সে তোকে নজরে রেখেছে। একবার যাকে সে পছন্দ করে তাকে সে ছাড়ে না রে। কে ওখানে? আমার এবং সুধার সারা শরীর অবশ হয়ে গিয়েছিল। সেই ভয়ঙ্কর অবয়ব, তার জ্বলন্ত চোখগুলো যেন আমাকে বিদ্ধ করছিল। আমার মনে হচ্ছিল আমাদের জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। আমি সুধা, বাবাই আর বিনুর মুখ মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু ভয় আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। অবশেষে আমার বর আমি খুঁজে পেলাম। না না, আমি মরতে চাই না। না, তুমি পারবে না। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ক্ষমা? তুমি কি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে? তুমি আমার বিয়ে ভেঙেছিলে, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলে তুমি। আমি এবং সুধা স্তব্ধ হয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখছিলাম। পিসি মশাইয়ের মৃত্যু, ভূতের আত্মার প্রতিহিংসা, কিন্তু কেন? পিসি মশাইয়ের সাথে আত্মার সম্পর্ক কি? এই প্রশ্নগুলো আমাদের মনকে গ্রাস করছিল, কিন্তু উত্তর আমরা জানতাম না। পিসিও যেন ভয়ে পাথর হয়ে গিয়েছে। সকালের আলোয় আমি এবং সুধা গতকাল রাতের ভয়ঙ্কর সত্যকে মেনে নিতে পারছিলাম না। পিসে মশাইয়ের মৃত্যু, গ্রামের মোড়ল
আর অন্যান্য গ্রামবাসীরা এসেছিল। তারা সবাই জানতো কি হয়েছে। তাদের চোখে ছিল সেই একই ভয় যা পিসি আর পিসেমশাইয়ের চোখে আমরা দেখেছিলাম। পিসেমশাই শেষকৃত্যের আয়োজন করতে হবে, এ আর নতুন কিছু নয়। প্রতি 10 বছর পর এমন ঘটনা ঘটে। কিন্তু কেন? পিসেমশাইয়ের সাথে ওই ভূতের আত্মার সম্পর্ক কি ছিল? তোমরা কিছু জানো না বাবু। পিসেমশাইয়ের আসল নাম ছিল বঙ্কিমচন্দ্র। তোমাদের পরিবারের এক প্রাচীন শাখা। এই গ্রামের সবচেয়ে ধনী আর প্রতিপত্তিশালী জমিদার পরিবারের ছেলে ছিলেন তিনি। আর যে ভূতের আত্মা, সে ছিল এই গ্রামের এক সুন্দরী মেয়ে, নাম নলিনী। পিসেমশাই তাকে ভালোবাসতেন, তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে গ্রামের অন্য এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করে নলিনীকে ঠকিয়েছিলেন। নলিনী সেই অপমানে আত্মহত্যা করেছিল। তার আত্মা অভিশপ্ত হয়ে উঠেছিল। সে প্রতি 10 বছর পর তার ভালোবাসার প্রতি বিশ্বাসঘাতকদের পরিবারের পুরুষ সদস্যদের স্বীকার করে। প্রথমে তার বড় দাদা, তারপর তার কাকা, তারপর তার বাবা, আর এবার পিসেমশাই। সেই পরিবারকে শাস্তি দিচ্ছে। মোড়লের কথাগুলো আমাদের কাছে এক ভয়ঙ্কর সত্যের মতো মনে হচ্ছিল। আমার নিজের নাম, আমার পরিবারের সেই অভিশপ্ত অতীত, সব মিলিয়ে এক নতুন আতঙ্ক আমাদের গ্রাস করছিল। আমরা অনুভব করছিলাম আমরা এই গ্রামের এক অংশ, আর আমরাও এই অভিশাপের শিকার হতে পারি। পিসি, তুমি আমাদের আগে বলনি কেন? পিসি, তুমি এত বড় একটা কথা লুকিয়ে রেখেছিলে। আমি জানতাম বাবা, আমি জানতাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। সে বলেছিল যদি আমি কাউকে বলি তাহলে আমার পরিবারের বাকি সদস্যদেরও সে ছাড়বে না। আমি তোদের বাঁচাতে চেয়েছিলাম রে। পিসির কথাগুলো আমাদের চোখে জল এনে দিল। আমরা বুঝতে পারলাম কতটা চেষ্টা তিনি আমাদের বাঁচানোর জন্য করেছিলেন। কিন্তু এখন আর লুকোনোর কিছু ছিল না। আমাদের পরিবারের সেই অভিশপ্ত অতীত, সেই ভয়ঙ্কর সত্য আমাদের সামনে পরিষ্কার। আর এক মুহূর্ত সেই গ্রামে থাকা নিরাপদ নয়। আমাকে এবং সুধাকে পালাতে হবে যত দ্রুত সম্ভব এই নরক থেকে। সুধা আমার পাশে দৃঢ়ভাবে দাঁড়ালো। তার চোখেও ছিল একই আতঙ্ক আর পালানোর আকুতি। ট্রেন যখন শান্তিপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল, আমাদের মনে হচ্ছিল আমরা এক নরক থেকে মুক্তি পেয়েছি। কিন্তু সেই মুক্তি ছিল ক্ষণিকের। মোড়লের কথাগুলো আমাদের কানে তখনও বাজছিল। আমরা জানতাম না আমরা কি সত্যি মুক্তি পেয়েছি, নাকি সেই অভিশাপ আমাদের অনুসরণ করছে। একই রে, তোরা এত তাড়াতাড়ি ফিরে এলি যে? মাসি, আমরা ফিরে এসেছি। মাসি, কি যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। কি হয়েছে গো? তোমাদের শরীর খারাপ লাগছে? পরে বলবো মাসি, পরে সব বলবো। বাবা আর বিনু কোথায়? ওরা তো ভেতরে খেলছে। আমাদের নিজের বাড়িতে ফিরে এসে এক মুহূর্তের জন্য মনে হলো আমরা বুঝি সব বিপদ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু শান্তিপুরের সেই ভয়াবহ রাতের স্মৃতি, পিসেমশাইয়ের করুণ মৃত্যু আর মোড়লের কথাগুলো আমাদের মন থেকে মুছে যায়নি। আমরা অনুভব করেছিলাম সেই অভিশাপ যেন আমাদের অনুসরণ করছে।